আজ রাত ঠিক ৩:১৫-তে আমি আবার সেই পোড়া জায়গার সামনে দাঁড়িয়ে আছি, যেখানে একসময় ছিল কুড়িগাছির অভিশপ্ত ভূতের বাড়ি, একটা বাড়ি যা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু যার ছায়া এখনও বাতাসে ভেসে বেড়ায়। গ্রামের মানুষ এখনও এই পথ এড়িয়ে চলে, কারণ তারা জানে কিছু দরজা আগুনে বন্ধ হয় না। আমি জানি না আজ আমি সত্য খুঁজতে এসেছি, নাকি সত্য আমাকে খুঁজে এখানে ডেকে এনেছে। শুধু জানি, আজ যদি আয়নায় কিছু নড়ে ওঠে, তবে সেটা শুধু আমার প্রতিচ্ছবি নাও হতে পারে। প্রায় ১০০ বছর আগে এই বাড়ির মালিক ছিলেন জমিদার মহেন্দ্র নারায়ণ চৌধুরী। ধনী, প্রভাবশালী এবং অত্যন্ত কঠোর মানুষ। গ্রামের মানুষ তাকে ভয় পেত। শোনা যায়, তিনি রাতের বেলা বাড়ির বড় হলরুমে একা বসে থাকতেন। কারো সাথে কথা বলতেন না, কিন্তু চাকররা বলতো তিনি কারো সাথে তর্ক করতেন, চিৎকার করতেন, যেন অদৃশ্য কারো সাথে ঝগড়া করছেন। এক রাতে হঠাৎ করেই তার মৃত্যু হয়, কেউ জানে না কিভাবে। পরদিন সকালে চাকররা দেখে মহেন্দ্রবাবু সেই হলরুমের মাঝখানে পড়ে আছেন। তার চোখ খোলা, মুখে আতঙ্কের ছাপ, আর আয়নার সামনে রক্ত দিয়ে লেখা, আমি ফিরব। তারপর থেকেই শুরু হয় অদ্ভুত ঘটনা। চাকররা একে একে বাড়ি ছেড়ে পালিয়ে যায়, বাড়ি বন্ধ করে দেওয়া হয়, কিন্তু তাতে কি কিছু থেমেছে? না। আমি যখন বাড়ির দরজায় হাত রাখলাম, ঠান্ডা একটা অনুভূতি হাত বেয়ে শরীরে ছড়িয়ে গেল। দরজাটা ধাক্কা দিতেই কর্কশ শব্দ করে খুলে গেল। ভিতরে পা রাখতেই ধুলো উড়ে উঠল। মাকড়সার জাল ছড়িয়ে আছে সর্বত্র। বাতাস ভারী। হঠাৎ পিছনে দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। আমি ঘুরে তাকালাম, কেউ নেই। হয়তো বাতাস, নিজেকে বোঝালাম, কিন্তু বাতাস নেই। পুরো বাড়ি নিস্তব্ধ। হলরুমে ঢুকতেই দেখতে পেলাম সেই বিশাল শেড, তার নিচে পুরনো কাঠের চেয়ার। আমি টর্চের আলো ফেলতেই মনে হলো চেয়ারটা একটু নড়ল। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর স্পষ্ট শুনলাম, কে এসেছিস? আমার গলা শুকিয়ে গেল। আবার শব্দ, এই বাড়ি আমার। টর্চের আলো ফেলে দেখি, চেয়ারে কেউ বসে নেই, কিন্তু মেঝেতে ছায়া পড়েছে, একজন মানুষের ছায়া। আর সেই ছায়া ধীরে ধীরে উঠে দাঁড়ালো। বেডরুমে ঢুকতেই একটা অদ্ভুত গন্ধ পেলাম, যেন পুরনো আতর আর রক্তের গন্ধ মিশে গেছে। বড় আয়নাটা এখনো দেয়ালে ঝুলছে। আমি আয়নার সামনে দাঁড়ালাম, নিজের প্রতিচ্ছবি দেখছি। হঠাৎ আমার প্রতিচ্ছবি হাসল, কিন্তু আমি হাসিনি। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আয়নায় দেখলাম, আমার পিছনে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধ মানুষ। সাদা ধুতি, পাঞ্জাবি, চোখ দুটো লাল। আমি পিছনে তাকালাম, কেউ নেই। আবার আয়নায় তাকালাম, সে এবার আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুই ফিরতে পারবি না। আয়নার ভেতর থেকে তার হাত বেরিয়ে এল। আমি চিৎকার করে পিছিয়ে গেলাম। আয়না ভেঙে মাটিতে পড়ে গেল। বাথরুমের দরজা অল্প খোলা, ভিতর থেকে পানির শব্দ, টুপ টুপ টুপ। আমি ধীরে ধীরে দরজা ঠেলে ঢুকলাম। কল বন্ধ, কিন্তু আয়নার উপর দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। আস্তে আস্তে সেই রক্ত দিয়ে লেখা হলো, মহেন্দ্র। হঠাৎ পেছনে থেকে ঠান্ডা একটা হাত আমার কাঁধে পড়ল। আমি জমে গেলাম। কানে ভেসে এল কর্কশ কণ্ঠ, আমি তোকে চাই। রাত 12টা বাজতেই বাড়ির ভেতর শুরু হলো পায়ের শব্দ, দ্রুত, ভারী, ধীর। মনে হচ্ছিল একাধিক মানুষ হাঁটছে। হলরুমে গিয়ে দেখি, চেয়ারগুলো নিজে নিজে নড়ছে। হাসির শব্দ, কাদার শব্দ, দেয়ালে ছায়ারা দৌড়াচ্ছে। হঠাৎ সব আলো নিভে গেল। অন্ধকারের মধ্যে একটাই কণ্ঠ, আমার জায়গা তুই নেবি। আমি বুঝলাম, মহেন্দ্র একা নয়, এই বাড়িতে আরও কেউ আছে। হলরুমের কার্পেট সরাতেই নিচে একটা ফাঁক দেখা গেল, গোপন দরজা। আমি নিচে নামলাম। অন্ধকার ঘর, দেয়ালে শিকল ঝুলছে, মেঝেতে শুকনো রক্তের দাগ। কোণে একটি ডায়েরি, ডায়েরিতে লেখা, আমি পাপ করেছি, আমি অনেককে এখানে বন্দি করেছি, তাদের আর্তনাদ এখনো শুনি, তারা আমাকে ছাড়বে না। আমি বুঝলাম, মহেন্দ্র শুধু জমিদার ছিলেন না, তিনি ছিলেন নিষ্ঠুর। এই বাড়িতে অনেক মানুষ নিখোঁজ হয়েছিল, তাদের আত্মারা এখনো বন্ধ। হঠাৎ চারপাশে ঠান্ডা বাতাস বইতে লাগলো, শিকলগুলো নিজে নিজে ঝনঝন করতে লাগলো। অন্ধকারে অসংখ্য চোখ জ্বলতে লাগলো। একটা কণ্ঠ, ওকে ছেড়ে দাও না। আরেকটা কণ্ঠ, না, ও থাকবে। আমি দৌড় দিলাম সিঁড়ির দিকে, কিন্তু সিঁড়ি নেই, চারপাশে শুধু দেয়াল। মাঝখানে দাঁড়িয়ে মহেন্দ্র, তার শরীর অর্ধেক পচে গেছে, চোখে আগুন। এই বাড়ি কাউকে ছাড়ে না,
সে হাত বাড়াল। আমি চোখ বন্ধ করে প্রার্থনা করতে লাগলাম। হঠাৎ মনে পড়ল ডায়েরির শেষ লাইন, যদি কেউ সত্য প্রকাশ করে তাহলে হয়তো মুক্তি। আমি চিৎকার করে বললাম, তোমার পাপ সবাই জানবে, আমি সব বলবো। হঠাৎ চারপাশে আলো ঝলসে উঠল। মহেন্দ্র চিৎকার করতে লাগল। অসংখ্য আত্মা তাকে টেনে নিচে নিয়ে গেল। মেঝে ফেটে গেল। আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন চোখ খুললাম, আমি বাড়ির বাইরে। ভোর হয়ে গেছে। গ্রামের মানুষ আমাকে ঘিরে দাঁড়িয়ে। তারা বলল, তারা রাতভর চিৎকার শুনেছে। বাড়ির দিকে তাকালাম। কুড়িগাছি ভূতের বাড়ি এখনো দাঁড়িয়ে আছে, কিন্তু জানালার ফাঁক দিয়ে কেউ তাকিয়ে আছে। এক জোড়া লাল চোখ, হালকা হাসি কানে ভেসে এল। আমি তো ফিরেছি। ভোরের সেই ঘটনার পর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম সবকিছু ভুলে যাব, কিন্তু কিছু জিনিস ভুলে থাকা যায় না। সেদিন রাতে বাড়ি ফিরে আয়নার সামনে দাঁড়াতেই আমার বুক কেঁপে উঠল। আয়নায় আমি একা নই, আমার পেছনে দাঁড়িয়ে আছে সেই পুরনো বাড়ির দরজা। আমি ঘুরে তাকালাম, আমার ঘরে কোনো দরজা নেই ওই দিকে। আবার আয়নায় তাকালাম, দরজাটা এবার একটু খুলছে। ভেতর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে, আর সেই ধোঁয়ার মাঝখান থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে একটি হাত। সেই রাত থেকে আমার ঘুম উধাও। প্রতিদিন রাত ৩:১৫-তে ঘুম ভেঙে যায়, কারণ ঠিক তখনই কানে ভেসে আসে ঝনঝন ঝনঝন শিকলের শব্দ। প্রথমে ভাবতাম কল্পনা, কিন্তু এক রাতে ফোনে রেকর্ড অন করে রাখলাম। পরদিন সকালে শুনলাম আমার ঘরে আমি ছাড়া আরেকটা গলা খুব আস্তে বলছে, ফিরে আয়। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি তো ঘরেই ছিলাম, তাহলে কে কাকে ডাকছে? আমি আবার কুড়িগাছিতে গেলাম, এইবার দিনের আলোয়। গ্রামের মানুষ আমাকে দেখে ভয় পিছিয়ে গেল। এক বৃদ্ধ এগিয়ে এসে বললেন, তুমি ওর চোখ দেখেছ? আমি কিছু বলিনি। তিনি বললেন, মহেন্দ্র একা নয়, ওকে বাঁচিয়ে রেখেছে আরেকজন। কে? বৃদ্ধ কাপা গলায় বললেন, ওর মেয়ে রাধিকা। আমি হতবাক। গ্রামের ইতিহাসে রাধিকার কথা কেউ বলে না। বৃদ্ধ জানালেন, রাধিকা নাকি বাবার অত্যাচার সহ্য করতে না পেরে সেই বাড়ির গোপন কক্ষে আত্মহত্যা করে। তারপর থেকেই বাড়িতে দুই আত্মা, একজন অত্যাচারী, আরেকজন প্রতিশোধপরায়ণ। আমি আবার সেই গোপন ঘরে নামলাম। এইবার দেয়ালে নতুন কিছু লেখা দেখলাম, রক্ত দিয়ে লেখা, তুই আমাকে মুক্ত করিসনি। ডায়েরির শেষ পৃষ্ঠা আগে খেয়াল করিনি। সেখানে লেখা ছিল, রাধিকা আমার চেয়ে শক্তিশালী হয়ে উঠছে। সে আর বন্দি থাকতে চায় না। যদি কেউ এই বাড়ির ভিতর রাত কাটায়, সে তার শরীর ব্যবহার করবে। আমার বুক ধড়ফড় করতে লাগলো। আমি কি তখনই তার সাথে কিছু নিয়ে এসেছি? সেদিন থেকে আমি বদলাতে শুরু করলাম। আমার চোখের নিচে কালো